ইনকাম ট্যাক্সের ইন্ট্রোডাকশনে দেখো কি কি পড়েছিলাম, চার্জ অফ ইনকাম পড়েছিলাম, তারপর তোমাদের মিনিং অফ ইনকাম ট্যাক্স, ট্যাক্স জিনিসটা কি সেটা পড়েছিলাম, কনস্টিটিউশন মানে সংবিধান কি, কোন সংবিধানের আমাদের ট্যাক্সের কথা বলেছে সেটা পড়েছিলাম, কতগুলো লিস্ট আছে সেগুলো পড়েছিলাম, এসএসসি কাকে বলে পড়েছিলাম, তারপর তোমার অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে পড়েছিলাম, প্রিভিয়াস ইয়ার কাকে বলে পড়েছিলাম, পার্সেন্ট কাকে বলে পড়েছিলাম, তারপর ইনকামের হেড কটা পড়েছিলাম, টোটাল 5টা হেড, ঠিক আছে, স্যালারি ইনকাম, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেন, প্রফিট গেন অ্যান্ড বিজনেস, পিজিবিপি যাকে বলে, আর ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক এগুলো প্রত্যেকটা কত কি বলেছিলাম এবং কি করে এই সেকশনগুলো মনে রাখবে তারও শর্টকাট নিয়ম আগের দিন বলেছিলাম। তারপর পড়েছিলাম তোমার গ্রস টোটাল ইনকাম আর টোটাল ইনকাম, এই দুটো জিনিস পড়েছিলাম। তার এগেনস্টে একটা তোমাদেরকে ছক দিয়েছিলাম, দিয়ে একটা অঙ্কও করেছিলাম। অঙ্কটা মনে হয় সম্ভবত বাড়িতে করতে দিয়েছিলাম, যারা করেছো খুবই ভালো, যারা করনি এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমাদেরকে হয়তো আমি পাঠিয়েও দেবো পরে, অঙ্কটাকে একবার দেখে নেবে। চলো আজকে তোমাদের যে সিলেবাসে আছে সেটা হচ্ছে প্যান। দেখো সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আজকে একটু ডিস্টার্ব হবে, আমাকে তোমরা ক্ষমা করে দেবে, কারণ আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান থাকা সত্ত্বেও আমি ক্লাসটা নিচ্ছি, বাড়িতে একটু চেঁচামেচি হচ্ছে আর কি, আমি বুঝতে পারছি, বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবে। দেখো আজকে যেটা পড়বো তোমাদের সিলেবাসে এরপর আছে প্যান সম্পর্কে কোনো কথাবার্তা বলা আছে। প্যান কি কারো আইডিয়া আছে? প্যান, PAN, প্যান, প্যানের ফুল ফর্ম কে জানো বলো? কেউ যদি জানো একটু বলো। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। স্যার দেখে দেখে বলে দিয়েছে। ঠিক আছে, দেখে দেখেই বলুক আর না দেখেই বলুক, বলেছে তোমরা তো বললে না। দেখো বলছি হোয়াট ইজ প্যান। প্যান কাকে বলে? দেখো প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এটাকে বলছে প্যান। প্যানটা কি বলছে? একটা 10 ডিজিট মানে 10 অক্ষরের অ্যালফা নিউমেরিক আইডেন্টিফায়ার। আলফা নিউমেরিক মানে কি? তাতে অ্যালফাবেট আছে, অ্যালফাবেট মানে ABC এইসব আছে, এবং 1 2 3 এরকমও জিনিস আছে, তাই জন্য বলছে আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক আইডেন্টিফায়ার, ঠিক আছে। মানে একটা প্যান মানে কি? প্যান হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার অ্যালফাবেট থাকবে এবং নাম্বার থাকবে, এদের কম্বিনেশনে একটা প্যান কার্ড তৈরি হয়। যে প্যান কার্ডটা কে তৈরি করে? দেখো যেটা ইস্যু করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করে কাকে না? ইচ এসএসসি। এসএসসি কাকে বলে আগের দিন তোমাদেরকে বলেছিলাম। এসএসসি যেমন উদাহরণ দিয়ে দিচ্ছে, ইন্ডিভিজুয়াল হতে পারে, ফার্ম হতে পারে, কোম্পানি হতে পারে, ঠিক আছে। কিসের জন্য করা হয়? দেখো প্রত্যেকের জন্য প্যান নাম্বার আলাদা আলাদা, এক একটা ইউনিক ব্যক্তির ইউনিক প্যান নাম্বার হয়। নেক্সট দেখো এই যে জিনিসটা, দেখো তারপরে এখানটা ভালো করে বোঝো মন দিয়ে। দেখো একটা প্যান নাম্বার 10 অক্ষরের হয় বলেছিলাম। দেখো যেমন এই যে এটা একটা 10 অক্ষরের প্যান নাম্বার, 10 অক্ষরের একটা প্যান নাম্বার। এরপর বলছে প্যান নাম্বারটা যে হয় কোন অক্ষরটা কিসের প্রতীক। দেখো কোন অক্ষরটা কিসের প্রতীক সেটা দেখো এই পরের পেজে ভালো করে বোঝা যাবে। প্রথম এই ছকটা দেখো, এই ছকটা দেখো, প্রথম যে 3টে আছে, আর তার আগে একটা বলে দিই, প্যান নাম্বারের প্রথম 5টা 1 2 3 4 5, 5টা হচ্ছে অ্যালফাবেট, মানে ABCD এরকম করে নাম্বার দিয়ে তৈরি হয়। তারপর হচ্ছে 4টে নাম্বার, তারপর লাস্টেরটা হচ্ছে আবার হচ্ছে অ্যালফাবেট। তা কি বললাম? প্রথম 5টা সংখ্যা হচ্ছে তোমার অ্যালফাবেট, তারপর 4টে সংখ্যা হচ্ছে নিউমেরিক নাম্বার, তারপর লাস্টেরটা হচ্ছে আবার অ্যালফাবেট। এরপর মন দিয়ে শোনো, এই জিনিসটা শর্ট কোশ্চেনে বারবার আসে, আমি মাস্টার ডিগ্রি শিখতে গিয়ে এই জিনিসটা শিখেছিলাম। দেখো বলছে প্রথমে এই যে 3টে অ্যালফাবেট বলছি, এইটা কি হিসাবে লেখা হয়? এখানে দেখো দেখাচ্ছে, এখানে অ্যালফাবেটিক সিরিজ নাম্বার,
মানে কি ধরো এ বি সি এরকম করে তোমার নাম্বার হয়, মানে যখন স্টার্ট হলো, ধরো কারো যদি প্যান এ এ দিয়ে স্টার্ট হয়, দ্বিতীয় জন প্যান করলো, তার কি হবে এ এ বি, তারপর কি হবে এ এ সি, এইভাবে জেড পর্যন্ত যাবে। ধরো প্রথম যার প্যান তৈরি হয়েছে তার নাম্বারটা স্টার্ট হয়েছিল এ এ এ, দ্বিতীয় জনের যখন নাম্বার প্যান তৈরি হবে তখন হবে এ এ বি, তৃতীয় জনের যখন হবে এ এ সি, এইভাবে জেড পর্যন্ত চলবে। তারপর যখনই জেড শেষ হয়ে যাবে তখন কি হবে এ বি এ, আবার হবে এ সি এ, এইভাবে এইটা আবার জেড পর্যন্ত যাবে, দিয়ে তারপর চলে আসবে আবার এ, ঠিক আছে, ধরো জেড মানে এটা একবার এসেছে মানে তিনটে আর আসবে না, এইভাবে এই নাম্বারগুলো পরপর চেঞ্জ হতে থাকে। তাহলে এই তিনটের কথা বোঝা গেল। তারপর দেখো বলছে 4 নম্বরটা কি হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেনে 4 নম্বরটাকে নিয়ে বারবার আসে। 4 নম্বরটা কি করে লেখা হয়, মানে সেই লোকটা তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা কেমন, মানে সেই লোকটা কে, তাকে এখানে বলা আছে। যদি এই 4 নম্বরটা সি লেখা হয় তাহলে জানবে ওইটা হচ্ছে একটা কোম্পানি। যদি পি লেখা হয় তাহলে জানবে ইন্ডিভিজুয়াল পার্সন, যে কোনো একটা ব্যক্তি। যদি এইচ লেখা হয় তাহলে জানবে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। যদি এফ লেখা থাকে তাহলে জানবে ফার্ম। যদি এ লেখা থাকে তাহলে জানবে অ্যাসোসিয়েশন অফ পার্সন, এওপি। যদি টি লেখা থাকে তাহলে জানবে অ্যাসোসিয়েশন অফ পার্সন, তাকে ট্রাস্ট বলছি, ট্রাস্ট। তারপর যদি বি লেখা থাকে বডি অফ ইন্ডিভিজুয়াল, বিওআই। যদি এল লেখা থাকে তাহলে লোকাল অথরিটি। যদি জে লেখা থাকে তাহলে হচ্ছে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, আর যদি জি লেখা থাকে তাহলে জানবে গভর্নমেন্ট। এই 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেন বারবার দিতে পারে, যে কোনো দিয়ে দিল, বললো পি, বলছে পিটা বলো কার জন্য লেখা হয়, তোমরা সঙ্গে সঙ্গে বলবে ইন্ডিভিজুয়াল বা যে কোনো ব্যক্তির জন্য লেখা হয়। তারপর দেখো চলে আসছে এস, এসটাও ইম্পর্টেন্ট। 5 নম্বরটা যেটা আছে সেটা এস। এখানে বলছে এস, এসটা কি করে হয়, এখানে এস না হয় অন্য কিছু হতে পারে। কেমন ভাবে হয়, যার যেটা সারনেম মানে যার টাইটেল বা লাস্ট নেম যার, ধরো আমার নাম কি নাসিরউদ্দিন শেখ, নাসিরউদ্দিন শেখ, এসি কে এইচ শেখ, আমার প্যান কার্ডে এই নামটা লেখা আছে, তাহলে আমার লাস্ট নেম কোনটা, শেখ, শেখের প্রথমটা এস। ধরো কারো হচ্ছে কি, ধরো রাম মন্ডল, আর এ এম, রাম মন্ডল, ঠিক আছে, রাম মন্ডল, তাহলে মন্ডলের এম, এমটা তখন হয়ে যাবে এস এর জায়গায় তখন এম হয়ে যাবে, 5 নম্বরটা এম হয়ে যাবে। এইটা হচ্ছে মানে কি 5 নম্বরটা কিভাবে বসবে, যে সারনেম বা লাস্ট নেমের প্রথম অক্ষরটা, লাস্ট নেম তার প্রথম অক্ষরটা। ধরো কারো রয় টাইটেল, রয়ের আর, আরটা বসবে। ধরো কারো হচ্ছে মন্ডল, এম, মন্ডল এম, এম এর। কারো হচ্ছে সাঁতরা, এস এর এস। কারো হচ্ছে তোমার দে, ডি, ডি এর ডিটা বসবে। এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো 4টে সংখ্যা মানে নিউমেরিক নাম্বার। এই নিউমেরিক নাম্বারগুলো কিভাবে আসে, নিউমেরিক নাম্বারগুলো দেখো প্রথম যেমন স্টার্ট হয়েছিল 001, তারপর হবে 002, 003, 0, এইভাবে চলতে চলতে এইভাবে নাম্বারটা আসবে, দেখো এত পর্যন্ত নাম্বারগুলো হবে। তারপর আবার চেঞ্জ হবে, তবে এটা একটা নাম্বারের সিকোয়েন্স তৈরি হয়। ঠিক আছে, প্যান কার্ড অফিসাররা বলে দিতে পারবে এটা কত নম্বর প্যান কার্ড, তার আগে কতগুলো হয়েছে, এটা কত নম্বরের প্যান কার্ড, এই সিকোয়েন্স দেখে বোঝা যায়। তারপর লাস্টে হচ্ছে একটা আছে, সেটা মানে কি, সেটা একটা ফর্মুলা ফেলা হয়, অ্যালফাবেট চেক ডিজিট, এটা একটা ফর্মুলা ফেলা হয়, সেটা ইনকাম ট্যাক্স অফিসাররা ওদের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার মধ্যে ফেলে, যার এই নাম্বারগুলো যার যেমন হবে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে এখানে একটা নাম্বার হয়। যেমন ধরো আমি কথা বলছি, আমার প্যান নাম্বার হচ্ছে ডি ভি এল পি এস 1356 ই, এটা হচ্ছে আমার প্যান নাম্বার। তাহলে দেখো প্রথম 3টে কি বলেছিলাম, যে একটা সিরিজ আকারে চলবে। তারপর 4 নম্বর আছে পি, পি মানে আমি ইন্ডিভিজুয়াল, তার জন্য এটা পি আছে, পার্সন বা ইন্ডিভিজুয়াল। তারপর দেখো আমার নাসিরউদ্দিন শেখ বললাম, শেখ সারনেম, তার প্রথম অক্ষর হচ্ছে এস, তার জন্য এস হলো। তারপর এই নাম্বারটা হচ্ছে একটা ওই তোমার চলতে থাকবে একটা সিকোয়েন্স নাম্বার। তারপর এই যে অ্যালফাবেট নাম্বারগুলো ছিল এই প্রথম 3টে, সেইগুলো একটা ফর্মুলায় ফেলে ওরা কি করে বের করে, সেটা হচ্ছে ই। সেটা ওদের সফটওয়্যারে যখনই ফেলবে অটোমেটিক ওরা নাম্বারটা দেবে একটা। এই হচ্ছে তোমার প্যানের ডিটেলস। বলো এখান পর্যন্ত কে বুঝতে পারোনি বলো, সবাই রিপ্লাই করো তাড়াতাড়ি।
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সবাই রিপ্লাই করো, যদি কেউ বুঝতে না পারো বলো। আজকে দেরি করো না, আমি আজকে বেশিক্ষণ পড়াবো হ্যাঁ না। স্যার বুঝতে পেরেছি। আজকে বেশিক্ষণ পড়াবো না, রিপ্লাই দাও, সবাই রিপ্লাই দাও, দুজন দিলে হবে না। হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ স্যার পেরেছি। বুঝতে পেরেছি। এটা কে কে দাদা, জানতে বুঝতে আগে পেরেছি। বলো, এই জিনিসটা কে কে জানতে? জানতাম না। একজনও আছো যে জানতে? না স্যার, না স্যার। তাহলে কেউ যদি হ্যাঁ স্যার জানতাম। তাহলে তো বলো, তোমার যদি তোমার প্যান কার্ড তৈরি হয় 4 নম্বরে, তাহলে কি হবে বলো? পার্সন 4 নম্বরে পার্সন পি হবে। হ্যাঁ হ্যাঁ। আর যদি তুমি একটা কোম্পানি তৈরি করো, সেই কোম্পানি যদি প্যান কার্ড তৈরি করো, তাহলে 4 নম্বরে কি হবে? সি সি হবে। এবার ধরো তোমার এই 5 নম্বরটা কি হবে বলো? তোমার ডি আমার সারনেম হবে। সারনেমের প্রথম অক্ষর কি? ডি ডি আমার পাত্রর পি হবে। পাত্রের পি হবে। তাহলে তখন তোমার পরপর দুটো পি হয়ে যাবে। হুম। ক্লিয়ার? সব ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে নেক্সট দেখাই। হ্যাঁ স্যার দেখান দেখান স্যার। চলো এরপর দেখো, তোমাদের সিলেবাসে আছে ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভাশন। এটা হচ্ছে ইংলিশটা টার্মগুলো শোনো, তোমরা বাংলা পড়েছো, এরপর যখনই যাবে না যেখানেই, বাংলাতে কোনো কাজে আসবে না বাবু। তোমরা কি নোটিশ পেয়েছো যে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনে পরীক্ষা হবে? কি এবারে সব মাল্টিপল চয়েসে পরীক্ষা হবে? তোমরা কি নোটিশ পেয়েছো না পাওনি বলো? না স্যার না পাইনি। স্যার পাইনি। ইউজিসি মিটিং করেছে, মানে ইউজিসি নয়, আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সমস্ত ইউনিভার্সিটি ভিসিডিকে নিয়ে মিটিং করেছে। মন দিয়ে শুনে নাও সবাই, যারা আমাকে অবহেলা করো তারা আগে শোনো, ঠিক আছে? না স্যার বলুন না আপনি। সমস্ত ইউনিভার্সিটির ভিসিডি কে নিয়ে মিটিং করেছে। মিটিং করে আগে ধরো, এই, ও, দেখো যে কি হচ্ছে, মিটিং করে বলেছে যে এই পরিস্থিতিতে এখন কবে কলেজ স্কুল খুলবে কেউ জানে না, কেউ জানে না, কিন্তু পরীক্ষা নিতে হবে, যে কোনো পরীক্ষা নিতে হবে। কিভাবে পরীক্ষা হবে না, মাল্টিপল চয়েস পরীক্ষা হবে এবং অনলাইন হবে। কিভাবে অনলাইন হবে তোমাদেরকে দেখো, আমি গুগল ক্লাসরুম দিয়েছি তো, স্যার সাবমিট করে দিয়েছি পেপার আমি বলছি সাবমিট করে। করেছো, দিয়েছি তো, ঠিক ওই ধরনের হ্যাঁ, স্যার। পরীক্ষা হবে, হ্যাঁ স্যার। ওই ধরনের পরীক্ষা হবে। আমি যেটা তোমাদের আগে থেকে ভেবেছি, ইউজিসি কিন্তু সেটা ভেবে রেখেছিল, আমি জানতাম না, আমি না জেনেই তোমাদেরকে শেখাচ্ছিলাম, আর সেটাই হবে। ও যারা তাহলে আমাদের আগে থেকে এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তোমাদের জন্য একটা কালকে 1 তারিখ ছিল, হ্যাঁ কালকে একটা সেমিনার হয়েছে, দেখোনি তোমরা? তোমরা মনে হয় জানতে না, স্যার কোথায় সেমিনার? তোমরা মনে হয় জানতে না, তোমাদের হেড হয়তো বলেননি নাকি জানি না আমি। একটা কলেজ, আমাদের কলেজ একটা সেমিনার করেছে, তোমরা কিভাবে গুগলে ক্লাস করবে, কিভাবে গুগল ক্লাসরুমে মেটেরিয়াল পড়বে, কিভাবে তুমি কোশ্চেন অ্যান্সার করবে, এই সমস্তগুলো কাল শেখাচ্ছিল ইউনিভার্সিটি কলেজ থেকে, বুঝেছো? হুম স্যার। কিন্তু আমি তোমাদেরকে তার আগে শিখিয়ে দিয়েছি, তার জন্য আমি তোমাদের কিছু বলিনি। দেখো যতটা পড়বে ইংলিশ ভার্সনে পড়ো, এখানে যেমন তোমাদের কাজে লাগবে। শর্ট কোশ্চেন ইংলিশে পড়াটা কোনো ব্যাপার নয়, তোমাদের অনলাইন পরীক্ষা হলে কোনো ব্যাপার নাই। আমি প্রত্যেকটা বাংলা মানে বলে দিচ্ছি, বুঝতে অসুবিধা হলে 2-3 বার বলছি, আবার জিজ্ঞাসা করলে আবার বলবো। কিন্তু ইংলিশটা বারবার পড়ো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, কারণ নাহলে পরে যেখানেই যাবে না কিচ্ছু পারবে না। আমি আমার কথা বলছি, আমি বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছিলাম, যখন মাস্টার ডিগ্রিতে গেলাম, তুমি বললে বিশ্বাস করবে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারি কি যে পড়াচ্ছে কিছু। এখানে যেমন তোমাকে আমি ইংলিশ পড়াচ্ছি, তার সঙ্গে বাংলা মানেটা বলছি, ওখানে কিন্তু তোমাকে বাংলায় কেউ কথা বলবে না, ক্লাসে দাঁড়াবে থ্রুলি ইংলিশ বলে যাবে, তুমি বুঝলে কি বুঝলে না তোমার তাদের কাজ করার আগে, ইউনিভার্সিটি স্যারদের কাজ করার আগে ওখানে লেখা আছে, ওটা হচ্ছে লেকচার মেথড, মানে একটা লেকচার দেবে, ওরা বেরিয়ে চলে যাবে। এখন থেকে যদি তুমি ইংলিশটা পড়া অভ্যস্ত করো, যখন ইউনিভার্সিটিতে যাবে বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যাবে, সেখানে কোনো জায়গায় বাংলা থাকবে না বাবু, সব জায়গাতে ইংলিশ থাকবে। এখন থেকে যেহেতু শর্ট কোশ্চেনে পরীক্ষা হয়, তাহলে তোমার তো ইংলিশ পড়লে খুবই ভালো, কারণ ইংলিশ পড়ে নাম্বার তো বেশি পাবে, কম পাবে না। এই টার্মগুলো ধরো ট্যাক্স প্ল্যানিং এর বাংলা তুমি পড়ে গেছো, ট্যাক্স প্ল্যানিংটা জানোই না তুমি, পরীক্ষার হলে ট্যাক্স প্ল্যানিং দিয়েছে, তুমি উত্তরটা জানো, কিন্তু বলেছে ট্যাক্স প্ল্যানিং, তুমি তখন বুঝতে পারলে না, তখন কি করবে, না লিখে পালিয়ে আসবে।
দেখো এবার মন দিয়ে শোনো, যে জিনিসটা তোমাদেরকে পড়াচ্ছি মন দিয়ে শোনো। প্রথম বলছে ট্যাক্স প্ল্যানিং। দাঁড়াও কালারটা চেঞ্জ করে দিই। প্রথম বলছে ট্যাক্স প্ল্যানিং, তারপর বলছে ট্যাক্স অ্যাভয়েডেন্স, তারপর হচ্ছে ট্যাক্স ইভাশন। বাংলাটা শোনো, ট্যাক্স প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা। আমি কিভাবে সরকারের সমস্ত ট্যাক্সের নিয়ম মেনে আমি কিভাবে ট্যাক্সটাকে কম করব, সরকারের সমস্ত নিয়ম মানবো, মেনে আমি ট্যাক্সটাকে কম করব। যেমন কি, যেমন বলা আছে তুমি যদি কোনো এলআইসি করো, এলআইসি করো, সেই এলআইসির যে প্রিমিয়ামটা দেবে, এলআইসি করলে কি হয়, প্রতি বছর একটা করে প্রিমিয়াম দিতে হয়। কেউ মাসে করে, কেউ কোয়ার্টারলি করে, কেউ হাফ ইয়ারলি করে, কেউ ইয়ারলি করে। মানে সারা বছর মিলে তো তুমি একটা প্রিমিয়াম দেবে, মানে তুমি একটা কিস্তি দেবে এলআইসির। ওই কিস্তিটা যেটা দিচ্ছ, সরকারের নিয়মে বলা আছে সেটা তুমি 80 সিএ তে ছাড় পাবে। কত ছাড় পাবে? 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবে। তুমি তো বছরে 1.5 লাখ টাকা এলআইসি করো, তাহলে 1.5 লাখ টাকাই ছাড় পাবে। বছরে 30,000 টাকা এলআইসি করো, 30,000 টাকা ছাড় পাবে। বছরে 1,000 টাকা এলআইসি করো, 1,000 টাকা ছাড় পাবে। তাহলে তুমি যে পরিমাণ টাকা এলআইসি করবে সেই পরিমাণ টাকা ছাড় পাবে। এটা নিয়মে বলে দিয়েছে, তোমার মাথায় আছে। এবার তুমি কি করছো, যখন তোমার ইনকাম হচ্ছে, তুমি দেখছো আমার ইনকামটা মনে হচ্ছে একটু বেশি হচ্ছে, তাহলে আমি একটা এলআইসি করে রাখি। তাহলে এলআইসি করলে অন্তত আমি যদি 1 লাখ টাকার এলআইসি করি বছরে, তাহলে তো আমি ইনকামটা 1 লাখ টাকা কমাতে পারবো তখন। এই যে তুমি পরিকল্পনা করছো যে আমি ট্যাক্স কমাবো এলআইসি করে, এইটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং। সরকারের কোনো নিয়মকে তুমি ভাঙছো না, সরকার যা বলেছে সেই অনুযায়ী কাজ করে তুমি ট্যাক্সটাকে কম করছো। যদি তুমি এলআইসিটা না করতে, তাহলে তোমার এই 1 লাখ টাকার উপর বেশি ট্যাক্স দিতে হতো। এই 1 লাখ টাকাটা কেন, 1 টাকার যে কতটা ভ্যালু, তোমাকে পরে যখন আমি স্লাইডটা পড়াবো তোমরা বুঝতে পারবে 1 টাকার কতটা ভ্যালু। মানে আমাদের যে ইনকাম ট্যাক্সের ট্যাক্স স্ল্যাবের নতুন নিয়ম হয়েছে, ট্যাক্স রেট কত যে নতুন নিয়ম হয়েছে, সেই অনুযায়ী 1 টাকার ভ্যালু কত পরিকল্পনা মানে কল্পনা করতে পারবে না তোমরা। আমি যখনই ট্যাক্স রেটটা পড়াবো তখনই তোমাদেরকে বলাবো ট্যাক্স স্ল্যাবটা। দেখো তাহলে প্রথম হলো কি ট্যাক্স প্ল্যানিং, মানে কি সরকারের সমস্ত নিয়ম মেনে সরকার বলে দিয়েছে এই এই করলে তুমি ছাড় পাবে, সেই অনুযায়ী তুমি যদি কাজ করো তখন তাকে বলছে ট্যাক্স প্ল্যান। তারপর বলছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে কি, সরকারের যে নিয়মগুলো আছে সেই ফাঁকগুলোকে তুমি খুঁজে বের করছো। কি, যেমন যেমন বললো, ধরো তুমি যদি প্রত্যন্ত অনুন্নত জায়গায় ব্যবসা করো তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে না, এটা ইনকাম ট্যাক্সের নিয়মে বলে দিয়েছি। তুমি কি করছো, কলকাতার মতো জায়গায় একটা প্রোডাকশন করছো, প্রোডাকশন করে ওখান থেকে যদি মালটা গেটের বাইরে নিয়ে যাও, তাহলে তোমাকে ধরো ট্যাক্স দিতে হবে 10%। আমি কথাই বলছি 10% ট্যাক্স দিতে হবে। কিন্তু তুমি জানো ওই প্রোডাকশনটা যদি আমি কি বলে আমাদের বাঁকুড়ার কোনো একটা অত্যন্ত গ্রাম অঞ্চলে মানে প্রোডাকশনটা করি, তাহলে আমাকে ট্যাক্সটা দিতে হবে না, সরকার বলেই দিয়েছে কোনো ট্যাক্স লাগবে না। তুমি এই নিয়মটা জানো। এবং আরেকটা নিয়ম জানো, যেখান থেকে প্রোডাক্টটা প্যাকেজিং হয়ে ফাইনাল বেরোয় সেইখানটাই বলে প্রোডাকশন হয়েছে। ট্যাক্সের নিয়মে বলে দিয়েছে যে যেখানে প্যাকেজিং হবে মানে প্যাকেট হবে মালটা দিয়ে মালটা গোডাউন থেকে বেরোবে সেইটাকে বলছে প্রোডাকশন জায়গা। তুমি এই নিয়মটা জানো। তাহলে তুমি প্রথম কি করলে, মালটা তৈরি করলে এই জায়গায়, কিন্তু মালটাকে বিক্রির জন্য না বের করে মালটাকে পাঠিয়ে দিলে বাঁকুড়াতে, দিয়ে ওখানে ভালো করে প্যাকিং করে মালটাকে বলছে আমি এবার বিক্রি করবো। তাহলে ধরে নিচ্ছে কি বাঁকুড়ায় মালটা তৈরি হয়েছে, তাহলে তোমার এই 10% ট্যাক্সটা দিতে হলো না। এই যে তুমি ট্যাক্সটাকে ফাঁকি দিলে সরকারকে ভুল তথ্য দিয়ে, এইটা কি বলছে ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ফাঁকি দেওয়া যাকে বলে। বলো ট্যাক্স প্ল্যানিং আর ট্যাক্স অ্যাভয়েডেন্স কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো, রিপ্লাই করো। কে কে বুঝতে পেরেছো বলো। পেরেছি স্যার, পেরেছি স্যার। পেরেছি। তাহলে ইংলিশে পড়িয়ে কি অসুবিধা হচ্ছে তোমাদের ইংলিশ লেখাতে? না না স্যার না। না স্যার, কোনো প্রবলেম হচ্ছে না। এবার দেখো ট্যাক্স ইভাশন কি হলো, সরি আগেটা ছিল অ্যাভয়েডেন্স, এখন হচ্ছে ইভাশন। ইভাশন মানে কি, দেখো তুমি সরকারকে পুরোপুরি ভুল তথ্য দিচ্ছ। তুমি ইনকাম করেছো, ধর তুমি টিউশন পড়ো, টিউশন পড়িয়ে তুমি ইনকাম করো
5 লাখ টাকা। তুমি কোনো প্রমাণ নাই, কিন্তু তুমি 5 লাখ টাকা ইনকাম করছো, কোনো প্রমাণ নাই। তুমি সরকারকে বললে আমি 2 লাখ টাকা ইনকাম করেছি। এই যে তুমি সরকারকে পুরো ভুল তথ্য দিচ্ছ, এইটাকে বলছে ট্যাক্স এভাসন। সরকার যদি কোনোদিন ধরতে পারে, তোমার জেল এবং জরিমানা দুটোতেই হবে। ট্যাক্স প্ল্যানিং এ তো কোনো শাস্তি নেই, এটা পুরো লিগেল কাজ। এইটা হচ্ছে ইললিগেল, কিন্তু শাস্তি কম হবে এখানে, আর এখানে প্রচুর পরিমাণে শাস্তি হবে। এটা পুরোটা ইললিগেল, মানে অবৈধ, যাকে বলে অবৈধ একদম। এরপর দেখো এই সম্পর্কে দু একটা লাইন কথা, দেখো তোমাকে 80C থেকে 80D এর ডিডাকশনের কথা বললাম, সেইগুলো দেওয়া আছে এখানে। তারপরে এখানে দেখো লুফলস, মানে ট্যাক্সের যে লুফলস গুলো, মানে কি কোথায় কোথায় ফাঁকের কথা বলেছে সেগুলো খুঁজে বের করছো, বের করে তুমি করছো। যেমন তোমাকে আমি বলে দিই, এখন বলা আছে যে তুমি কি বলছে, হ্যাঁ এখন নিয়ম আছে তুমি কোনো ব্যক্তিকে একদিনে 10,000 টাকার বেশি ক্যাশ পেমেন্ট করতে পারবে না, এবং সারা বছরে 2 লাখ টাকা। ট্যাক্সের নিয়মে বলা আছে তোমার যদি বড় ব্যবসা হয়, তুমি কাউকে যদি ট্যাক্স মানে পেমেন্ট করো, তো তুমি কারোর কাছে মাল কিনছো, দিয়ে তাকে পেমেন্ট করছো। বলা আছে একদিনে একটা ব্যক্তিকে 10,000 টাকার বেশি ক্যাশ দিতে পারবে না, সারা বছরে 2 লাখ টাকার বেশি দিতে পারবে না, এটা বলা আছে। তুমি নিয়মটা জানো। তুমি কি করলে, তাকে ব্যাংকের মাধ্যমে সব পেমেন্ট করতে হবে, তা তুমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে না, তাকে পেমেন্ট করেছো তুমি ক্যাশেই, সব ক্যাশে পেমেন্ট করেছো। ও পেমেন্ট করেছো 10 লাখ টাকা ক্যাশে, কিন্তু তুমি দেখাচ্ছ তাকে 10 লাখ টাকা করিনি, আমি 2 লাখ টাকায় সারা বছরে করেছি, আর বাকি যে 8 লাখ টাকা পেমেন্ট করেছো সেটা তুমি দেখাচ্ছই না। তার ফলে কি হচ্ছে, একটা তোমার ট্যাক্সের নিয়মটাকে ভঙ্গ করা হচ্ছে, এইটা ঠিক নয়। তাহলে এই জন্যই এইটাকে বলছে লুফলস গুলোকে খুঁজে বের করে কাজ করা। তারপর দেখো ট্যাক্স ইভাশন কি বলছে, এই জিনিসটা যেটা তোমাদেরকে এই বললাম, একটা একদম পুরো ইললিগ্যাল কাজ, এটা একটা অবৈধ কাজ। এটার ফলে তোমার ট্যাক্স জরিমানা সব কিছু হবে, ঠিক আছে। এটা তুমি ইচ্ছা করে ট্যাক্সের রুলস গুলোকে অ্যাভয়েড, ভুল মানে মানছো না, এইসব জিনিস ইচ্ছা করে মানছো না। এবার এর একটা পার্থক্য তোমাদেরকে এখানে একটা সংক্ষেপে লিখে দিয়েছি, আমি যেই কথাগুলো বললাম সেগুলি এখানে লেখা আছে। তারপর দেখো এই যে তোমাদেরকে বলছিলাম জিনিসটা এবার মন দিয়ে দেখো, পরে একটু পরে আর একটু ভালো জিনিস বোঝাবো। দেখো বলছে ট্যাক্স রেট, কার ট্যাক্স রেট কত হবে সেটা বলেছে। দেখো বলেছে ইন্ডিভিজুয়াল মানে যে কোনো ব্যক্তি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, অ্যাসোসিয়েশন অফ পার্সন, বডি অফ ইন্ডিভিজুয়াল, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। এই ক্ষেত্রে কি কি হবে, যদি তার বয়সটা 60 বছরের কম হয়, লেস দ্যান 60 ইয়ার্স। কোনো ব্যক্তির যদি বয়স 60 বছরের কম হয়, তাহলে তার ক্ষেত্রে ট্যাক্স রেট কি হবে। বলছে 2.5 লাখ টাকা পর্যন্ত যদি সে ইনকাম করে, তোকে কোনো ট্যাক্স দিতে হবে না, নীল। 2.5 লাখ টাকার বেশি কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত যদি করে, তাহলে হচ্ছে 5%। 5 লাখ টাকার বেশি কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত, তাহলে হচ্ছে 20%। আর 10 লাখ টাকার উপরে হলে 30%। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল যার বয়স 60 বছরের কম। এরপর বলছে 60 বছরের বেশি, একই লোক কিন্তু তার বয়সটা যদি 60 বছরের বেশি হয়ে যায়, তাহলে কি হবে। এখানে দেখো 2.5 লাখ টাকা পর্যন্ত নীল ছিল, শুধু সেটা চেঞ্জ হচ্ছে 3 লাখ টাকা পর্যন্ত নীল। তারপর 3 থেকে 5 হচ্ছে 5%, 5 থেকে 10 হচ্ছে 20%, 10-এর উপরে হলে 30% গেল। তারপর বলছি দেখো 80 বছরের ওপরে সুপার সিনিয়র, এটা কি বলছে, নর্মাল ব্যক্তি, এটাকে বলছে সিনিয়র ব্যক্তি, এটা হচ্ছে সুপার সিনিয়র। 80 বছরের বেশি যদি হয়, তাহলে দেখো বলছে 5 লাখ টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, নীল। 5 থেকে 10 লাখ টাকা হচ্ছে 20%, তারপরে 5%-এর রেটটা এর কাছে কার্যকর হবে। আর একটা হচ্ছে 10 লাখ টাকার উপর হলে 30%। বলো এই নিয়ম, এই রেট গুলো বুঝতে কার কি অসুবিধা আছে। নেই স্যার, অসুবিধা নেই। অঙ্ক দিলে করতে পারবে, এই অ্যাসাইনমেন্ট দেবো আমি তোমাদেরকে। হ্যাঁ স্যার, করতে পারবো অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট। এরপর দেখো ওইটা গেল কি, যে কোনো ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে বললাম। এরপর আছে যদি কর্পোরেট সোসাইটি হয়, কালারটা চেঞ্জ করব। দেখো যদি কোনো কর্পোরেট সোসাইটি হয়, কর্পোরেট সোসাইটি মানে তোমরা সবাই জানো, সমবায় সমিতি আমাদের যাদেরকে বলে, যারা গ্রামে বাস করো দেখবে বলে কি সমবায় সমিতি আছে আমাদের, এইটা হচ্ছে কর্পোরেট সোসাইটি।
আচ্ছা, কোঅপারেটিভ সোসাইটি। এবার কোঅপারেটিভ সোসাইটি কিভাবে কাকে বলে দেখো, যখন দুই বা তার বেশি ব্যক্তি মিলে কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করে বা কোনো একটা কাজ শুরু করে, কিসের জন্য শুরু করে? তারা বলে যে এই কাজটা করে যেন আমাদের যে দরকার সেটা মিটে যায়, এবং আমাদের দরকারটা মিটে যাওয়ার পর যদি এক্সট্রা কিছু থাকে সেটাকে আমরা বিক্রি করে একটু লাভ করব। দেখো, প্রথম উদ্দেশ্য কি? নিজেরা দলবদ্ধ হলো, একত্রিত হলো, দিয়ে কিছু একটা তৈরি করলো, দিয়ে নিজেদের দরকারটাকে আগে মেটানোর পর তারপর কি করলো, যদি কিছু উদ্বৃত্ত থাকে বা বেশি থাকে তখন আমি বাইরে সেটাকে বিক্রি করে লাভ করব। এইটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি। এর ক্ষেত্রে কি বলছে দেখো, ট্যাক্স রেট বলছে ইনকাম যদি 10,000 টাকা পর্যন্ত হয়, আপ টু 10,000, তাহলে হচ্ছে 10%। আপ টু 10 থেকে 20,000 তাহলে হচ্ছে 20%। 20,000-এর বেশি হলে 30%। এটা মনে রাখা সবচেয়ে সোজা। দেখো, আপ টু 10 মানে 10%, আপ টু 20 মানে 20%, আর 20-র ওপরে মানে 30%। হয়ে গেল। তারপর আসছে পার্টনারশিপ ফার্ম। তোমরা সবাই জানো পার্টনারশিপ ফার্ম কাকে বলে। পার্টনারশিপ ফার্ম জানো, কিন্তু এলএলপি জানো না। এলএলপিটা তোমাদেরকে আমি পড়াবো, যখন কোম্পানি পড়াবো তখন, মানে অ্যাকাউন্টেন্সি যখন পড়াবো তখন পড়াবো। এখানে এটা ট্যাক্সের ব্যাপারে এলএলপিটা আর বলছি না, শুনে রাখো শুধু। এটা হচ্ছে পার্টনারশিপের একটা ভাগ, ঠিক আছে? এর রুলস আলাদা ও সমস্ত কিছু একটু আলাদা। পার্টনারশিপের ক্ষেত্রে কি বলছে, ট্যাক্স রেট একটাই, সেটা হচ্ছে 30%। তারপর চলে আসছে দেখো ডোমেস্টিক কোম্পানি। কোম্পানি দু রকমের হয়, একটা হচ্ছে ডোমেস্টিক মানে কি আমাদের ভারতের কোম্পানি, একটা হচ্ছে ফরেন কোম্পানি। আমাদের ভারতের কোম্পানি কি গো, রিলায়েন্স, জিও যাকে বলছি তুমি, টাটা, মারুতি সুজুকি, ঠিক আছে? এইগুলো হচ্ছে সব ভারতীয় কোম্পানি। আর ফরেন কোম্পানি কোনটা? ফরেন কোম্পানি এমআই, রেডমি, ভিভো, ওপো, আসুস, স্যামসাং, এলজি, ঠিক আছে? তারপর তোমার যে কোনো জিনিস বলো, যে টিভি যেগুলো বলছো, মোবাইল আর কি আছে, ওয়ান প্লাস, অ্যাপেল, এই সমস্ত হচ্ছে ফরেন কোম্পানি। তাহলে যখন কোনো ভারতীয় কোম্পানি ভারতে ব্যবসা করছে তখন কি হবে বলছি দেখো, তার টার্নওভার মানে কি জানো তো? বিক্রি যাকে বলে, সেলস। টার্নওভার মানে সেলস। তার টার্নওভারটা বা সে যত রিসিভ করছে ইনকামটা, সেটা যদি 400 কোটির এক্সিট না করে, মানে 400 কোটির মধ্যে থাকে, তার একটা বছরে টার্নওভার মানে ইনকাম নয় কিন্তু, টার্নওভার মানে বিক্রিটা যদি 400 কোটির মধ্যে থাকে, 400 কোটি, তাহলে হচ্ছে রেট 25%, আর 400 কোটি পেরিয়ে গেলে হবে 30%। মন দিয়ে শোনো, 400 কোটি পর্যন্ত যদি হয়, এই ইয়ারটাকে মুছে দাও, এটা এখন নতুন নিয়ম হয়ে গেছে 2000, এটা 19-20 নিয়মে একই নিয়ম। 17-18 যা ছিল 19-20-তেও তাই আছে। আদার ক্ষেত্রে মানে যখন 400 কোটি পেরিয়ে যাবে তখন হচ্ছে 30%, আর 400 কোটির মধ্যে থাকলে হচ্ছে 25%। আর ফরেন কোম্পানির ক্ষেত্রে একটাই রেট, সেটা হচ্ছে 40%। এগুলো তোমাদের সব শর্ট কোশ্চেন থাকবে। তারপর চলে যাও সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় ধরে এই কোশ্চেনটা, সেটা হচ্ছে সার্চ চার্জ। আচ্ছা, তোমরা আমাকে বলো, এখান পর্যন্ত কারো অসুবিধা আছে বলো আগে। বলো একবার। না সে অসুবিধা নেই। সবাই তো আচ্ছা রিপ্লাই করো, তাড়াতাড়ি রিপ্লাই করো। না স্যার অসুবিধা নেই। না স্যার অসুবিধা নেই। না স্যার অসুবিধা নেই। শোনো, বলো। আর অনেকটা পড়ালাম, জিনিসটা কিন্তু অনেক বড়, আমার করা আছে বলে হয়ে যাচ্ছে, নাহলে এক একটা টপিক কিন্তু তোমাদের বোর্ডে বসে পড়ালে এক একটা টপিক একদিনে শেষ করা যাবে না। এখানে যেহেতু আমি অনলাইনে আছি, আমার সমস্ত কিছু পড়া আছে বলে তোমাদেরকে ঝাপাঝাপ বুঝিয়ে দিচ্ছি। আর এগুবো না এই থাকবে বলো? যদি বলে বেশি লোড হয়ে যাচ্ছে তাহলে আজকেই থাক, পরের দিন পড়াবো। আর যদি বলে না আরেকটু পড়ান, তাহলে আরেকটু পড়াবো। কারণ এগুলো সব ধরো মনে রাখতে হবে, আমি পড়িয়ে গেলে তো হবে না, তোমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। স্যার এইটুকুই থাক আজকে, স্যার এইটুকুই আর থাক। কে আছে বলো, রিপ্লাই করো। না স্যার আজকে এইটুকুনি থাক। তাহলে শোনো, এই এটুকু থাকতে হবে। নোটসটাকে আমি পুরোটাকে পাঠিয়ে দিচ্ছি, এর পরদিন যেটা পড়াবো সেটাকেও পাঠিয়ে দেবো। সব পাঠাবো কথা বলো তো, ওই গুগল ক্লাসরুমে পাঠাবো। ওখানে দেখবে লেখা আছে নিউ অ্যাসাইনমেন্ট বলে, নিউ মেটেরিয়াল বলে থাকবে। যখনই খুলবে, হ্যাঁ মেটেরিয়ালস আছে। মেটেরিয়ালটা খুলবে, যখনই খুলবে তখন পিডিএফ পেয়ে যাবে, পিডিএফটাকে ডাউনলোড করে নেবে।
দিয়ে তোমাদের মোবাইলে সেভ করে রাখবে, হুম। পড়াশোনা করবে। স্যার ওখান থেকে আমি ওই আপনি যে কুইজটা দিয়েছেন কোশ্চেন পেপারটা কমপ্লিট করে দিয়েছি ঠিক পুরোটা, আছে, সাবমিটও করে ঠিক দিয়েছি। আছে, সবে আমি দেখে নিয়েছি, যারা যারা সাবমিট করে 4 জন সাবমিট করেছে আমি দেখেছি, আমি সব দেখে নিয়েছি। হ্যাঁ স্যার। স্যার আমার নামটা অর্পণ পাত্র মনে ঠিক হয়। আছে, সব যার নাম আছে সব আমি দেখতে পাচ্ছি। শোনো তাহলে